বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য বারবার বাংলাদেশের পক্ষ থেকে ভারত সরকারের কাছে অনুরোধ সত্ত্বেও তাকে এখনো ফেরত দেওয়া তো দূরের কথা, এ বিষয়ে একটি শব্দও খরচ করছে না নয়াদিল্লি, যা 15 মাস ধরে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনার অন্যতম কারণ হয়ে উঠেছে। এখন হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনায় এই উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও ভারত হাসিনা পরবর্তী বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী, কয়েকজন ভূ রাজনৈতিক বিশ্লেষক বলছেন তারা এমন কোনো দৃশ্য কল্পনাও করতে পারছেন না যে নয়াদিল্লি হাসিনাকে মৃত্যুদণ্ডের মুখোমুখি করতে বাংলাদেশে ফেরত পাঠাবে। আল জাজিরার বিশ্লেষণ বলছে, হাসিনা বাংলাদেশের দীর্ঘতম সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এ সময় হাজার হাজার মানুষকে জোরপূর্বক গুম করা হয়েছে, অনেককে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। ওই সময় নির্যাতনের ঘটনা সাধারণ বিষয় হয়ে উঠেছিল এবং রাজনৈতিক প্রতিপক্ষের অনেককে কোনো বিচার ছাড়াই কারাগারে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় নয়াদিল্লির বিরুদ্ধে কণ্ঠস্বর আরো জোরালো করেছে। মন্ত্রণালয় ভারতের সঙ্গে একটি প্রত্যর্পণ চুক্তির কথা উল্লেখ করেছে। তারা বলছে, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো নয়াদিল্লির জন্য আবশ্যিক দায়িত্ব। তারা আরো বলেছে, ভারত যদি হাসিনাকে ক্রমাগত আশ্রয় দিয়ে যায় তাহলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ পদক্ষেপ এবং ন্যায় বিচারের প্রতি অসম্মান। তবে ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা আন্তর্জাতিক গণমাধ্যমে বলছেন, প্রত্যর্পণ চুক্তিতে একটি ব্যতিক্রমের কথা বলা আছে। রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে এই ব্যতিক্রমী ধারা ব্যবহার করা যাবে। অধ্যাপক সঞ্জয় ভরদ্বাজ বলেন, ভারত এই ঘটনা অর্থাৎ হাসিনার মামলা বাংলাদেশের ক্ষমতাসীন রাজনৈতিক শক্তিগুলোর রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখছে। ভরদ্বাজ আরও বলেন, নয়াদিল্লি মনে করে বর্তমানে বাংলাদেশে ভারত বিরোধী শক্তি ক্ষমতায় আছে। ইউনূস প্রায়ই ভারতের সমালোচনা করেন। হাসিনাকে পদত্যাগে বাধ্য করা বিক্ষোভ আন্দোলনের নেতা ও অংশগ্রহণকারীরাও প্রায়ই সাবেক প্রধানমন্ত্রীকে সমর্থন দেওয়ার জন্য নয়াদিল্লিকে দায়ী করেন। এসব দিক বিবেচনায় নিলে হাসিনাকে হস্তান্তর করার মানে হবে ভারত বিরোধী শক্তিকে বৈধতা দেয়া। হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, হাসিনার রায়ের বিষয়ে ভারত অবগত হয়েছে এবং তারা সব সময় অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবে। ভারত আরও বলেছে, তারা শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতার ক্ষেত্রে বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। ইনাক চক্রবর্তী বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অধীনে দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েন থেকে যাবে, কারণ তারা বারবার বলতে থাকবে ভারত আমাদের কাছে হাসিনাকে ফেরত দিচ্ছে না। পিনাক চক্রবর্তী মনে করেন, আগামী বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠেয় নির্বাচনের মধ্য দিয়ে নতুন সূচনা হতে পারে। যদিও নির্বাচনে হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেয়া হচ্ছে না। বড় বিরোধী দল বিএনপি সহ অন্যান্য বড় রাজনৈতিক শক্তি ভারতের সমালোচক। তবু নির্বাচিত প্রশাসনের সঙ্গে কাজ করাটা ভারতের জন্য স্বস্তির হবে। ভারতের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক শ্রীরাধা দত্ত বলেন, হাসিনার বিষয়ে ভারত জটিলতার মধ্যে পড়েছে, কিন্তু বাংলাদেশে তার প্রতি জনগণের ক্ষোভকে তারা উপেক্ষা করতে পারে না। শ্রীরাধা আরও বলেন, স্বাভাবিকভাবেই নয়াদিল্লি চাইবে ভবিষ্যতে কোনো না কোনোভাবে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরুক। রাধা দত্তের মতে, হাসিনা ভারতের জন্য সবসময়ই সর্বোত্তম পছন্দ, কিন্তু বাস্তবতাও ভারতকে মানতে হবে। বাংলাদেশের রাজনীতিতে হাসিনাকে আর কখনো সুযোগ দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এর পরিবর্তে ভারতের উচিত ঢাকার অন্য রাজনৈতিক শক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তোলা। ক্ষমতাচ্যুত হয়ে যখন হাসিনার পালানোর প্রয়োজন হলো, তখন তিনি কোথায় আশ্রয় চাইতে পারেন তা নিয়ে তেমন একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল না বললেই চলে। নয়াদিল্লিতে পৌঁছানোর পর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তাকে সাদরে গ্রহণ করেন। ভারতের সাবেক হাই কমিশনার পিনাক চক্রবর্তী বলেন, এবার আমরা হাসিনাকে আমন্ত্রণ জানাইনি। একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তাকে স্বাভাবিকভাবে অভ্যর্থনা জানিয়েছিলেন, কারণ তিনি তখন প্রধানমন্ত্রী ছিলেন। ভারত তাকে থাকতে দিয়েছিল, কারণ সেটা ছাড়া আর বিকল্প কি ছিল।
পিনাক আরও বলেন, হাসিনা কি বাংলাদেশে ফিরে যেতে পারবেন, বিশেষ করে এখন যখন তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। তিনি ভারতের প্রতি বন্ধুসুলভ ছিলেন এবং এ ব্যাপারে ভারতের নৈতিক অবস্থান নেওয়া প্রয়োজন। ওয়াশিংটন ভিত্তিক দক্ষিণ এশীয় বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বলেন, ভারতে হাসিনার উপস্থিতিটা দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে কাঁটা হয়ে থাকবে, তবে এর মধ্য দিয়ে ভারত তার মিত্রদের প্রতি বিশ্বস্ত থাকার প্রতিশ্রুতি পালন করতে সক্ষম হয়েছে। তবে কুগেলম্যান মনে করেন, এমন পদক্ষেপ নয়াদিল্লির জন্য দীর্ঘমেয়াদী রাজনৈতিক সুবিধাও নিয়ে আসতে পারে। কুগেলম্যানের মতে, হাসিনার রাজনৈতিক প্রভাব এবং তার দল আওয়ামী লীগের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে উপেক্ষা করা যায় না। হাসিনা একটি পুরনো পরিবারকেন্দ্রিক দলের নেতৃত্ব দিচ্ছেন। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাসে দেখা যায়, এমন দলগুলো সাময়িকভাবে কঠিন সময়ের মধ্যে পড়ে, কিন্তু তারা পুরোপুরি বিলীন হয়ে যায় না। নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করার রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। 20 নভেম্বর প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ এই রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর 6 জন বিচারপতি হলেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম, বিচারপতি জুবাইর রহমান চৌধুরী, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক, বিচারপতি SM ইমদাদুল হক, বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রায় হয়েছে। ওনারা অ্যাপেলেট ডিভিশন আগে যে জাজমেন্ট দিয়েছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল বাই মেজরিটি, সেই রায়টা ওনারা সর্বসম্মতিক্রমে সেই রায়টাকে বাতিল করেছেন। রায়ে আপিল বিভাগ বলেছেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে, আর ত্রয়োদশ সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। রায়ের প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, আপিল বিভাগ এই রায় বাস্তবায়নে প্রসপেক্টিভ ইফেক্ট দিয়েছেন, অর্থাৎ আগামী নির্বাচনে যে সংসদ গঠিত হবে সেটি ভেঙে যাওয়ার পর কেয়ারটেকার সরকার ব্যবস্থা কার্যকর হবে। এই রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হলো। ল ইজ অলওয়েজ প্রসপেক্টিভ আনলেস ইট ইজ গিভেন রেট্রোস্পেক্টিভ ইফেক্ট। জাজমেন্ট ইজ অলওয়েজ রেট্রোস্পেক্টিভ আনলেস ইট ইজ গিভেন প্রসপেক্টিভ ইফেক্ট। ওনারা এটাকে প্রসপেক্টিভ ইফেক্ট দিয়েছেন, অর্থাৎ আগামী সংসদ ডিজলভ হওয়ার পরের থেকে এই রায় কার্যকর হবে। ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হলো, পূর্বাবস্থায় ফিরে গেল এবং এটা কার্যকরী হবে নেক্সট পার্লামেন্ট ডিজলভ হওয়ার পরবর্তী 15 দিনের মধ্যেই যেটা আছে সেই বিধানটা পুনর্বহাল হলো। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের গণতন্ত্রের সাথে সহায়ক হিসেবে ঘোষিত হলো। বিষয়টি হয়তো আদালতের পূর্ণাঙ্গ রায়ে উঠে আসবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে 1996 সালের ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে আনা হয়েছিল। সেইটাকে সংবিধানের সাথে সাংঘর্ষিক না বলে এটাকে সাংবিধানিক হিসাবেই ঘোষিত হলো। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি সহায়ক ব্যবস্থা হিসেবেই হয়তো ফুল জাজমেন্টে আসবে, কারণ কনক্লুশন যেটা আসছে এই লাইনে সাবমিশনের বেসিসে। আজ থেকে বাংলাদেশের মানুষ আগামী দিনে নিজের ভোট নিজে দিতে পারবেন। দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবেন না। এরকম একটি গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু করলেন বলে আমরা মনে করি। 2011 সালে তৎকালীন প্রধান বিচারপতি ABM খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেন। গত বছরের 5 আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এই রায় চ্যালেঞ্জ করে সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট নাগরিক রিভিউ আবেদন করেন।
এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে তিনটি নির্বাচন আমাদের বিতর্কিত নির্বাচন হয়েছে, জালিয়াতি নির্বাচন হয়েছে। তো আমরা আশা করি তার অবসান ঘটবে। আমরা ভবিষ্যতে এর মাধ্যমে এই রিভিউ পিটিশন গ্রহণের মাধ্যমে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে। আমি আশা করি আমরা সকলে যারা আমাদের রাজনীতিবিদ থেকে আরম্ভ করে যারাই এ ব্যাপারে ভূমিকা রাখার আছে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং এর ফলে আমাদের আবার সুষ্ঠু নির্বাচনের পথ আমাদের সামনে প্রশস্ত হবে। একই ইস্যুতে বিএনপি, জামায়াতে ইসলামী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আরও একজন পৃথক রিভিউ আবেদন করেন। বদিউল আলমের পক্ষে শুনানি করেন ডক্টর শরীফ ভুইয়া, বিএনপির পক্ষে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, মির্জা ফখরুলের পক্ষে ব্যারিস্টার জয়নুল আবেদিন এবং জামায়াতের পক্ষে অ্যাডভোকেট শিশির মুনির। আজকের এই রায়টা খুবই ঐতিহাসিক, এটা বাংলাদেশের জন্য ঐতিহাসিক। ওনাদের রায়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসলেও এটাকে অবিলম্বে কার্যকর করা সম্ভব নয়, কারণ 58 ধারায় সুস্পষ্টভাবে লেখা আছে যে সংসদ ভেঙে দেওয়ার 15 দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে হবে এবং আমাদের সংসদ 1 বছরেরও বেশি আগে ভেঙে দেওয়া হয়েছে। কাজেই এখন তত্ত্বাবধায়ক সরকার গঠন করার কোনো সুযোগ নেই। এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচন করবেন, তারপরে সংসদ গঠিত হবে। সেই সংসদের মেয়াদ যখন শেষ হবে তখনই কেবলমাত্র ত্রয়োদশ সংশোধনীর আলোকে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠনের প্রশ্ন আসবে। এবং আমরা খুশি যে আজকের রায়ে আদালত আমরা যেই 58 ধারা নজরে এনেছিলাম সেটার উল্লেখ করে বলেছেন যে এই রায় প্রসপেক্টিভলি অর্থাৎ ভবিষ্যৎ থেকে কার্যকর হবে। 10 কার্যদিবস ধরে শুনানি শেষে গত 11 নভেম্বর আপিলের ওপর চূড়ান্ত শুনানি শেষ হয়। এরপর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ 20 নভেম্বর রায়ের দিন ধার্য করেন। এতদিন যেই চীনকে টেক্কা দিতে চেয়েছে ভারত, এশিয়ার ক্ষমতার চেয়ার বুঝে পেতে লড়াই করেছে, সেই ভারতই এখন বেইজিং এর সঙ্গে ঐতিহাসিক বিরোধ মিটিয়ে একসঙ্গে হাঁটার চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন হলো, দীর্ঘ এ বিরোধ মেটানো কি সম্ভব? এক অন্তহীন চক্রে আটকে থাকা চীন ভারত সম্পর্ক সত্যিই কি কখনো জোড়া লাগবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সিদ্ধান্তে শি জিনপিং ও নরেন্দ্র মোদীর আদায় কাজ করার সম্পর্ক এখন অম্লমধুর। রুশ তেল কেনার দায়ে একসময় বন্ধু মোদীর ওপর ক্ষুব্ধ হয়ে ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। এতে বেকায়দায় পড়ে শি জিনপিং এর সঙ্গে সম্পর্ক মেরামতে জোর দেয় নরেন্দ্র মোদী। দীর্ঘ 7 বছর পর গত আগস্টে বেইজিং সফর করেন ভারতের প্রধানমন্ত্রী। সে সময়ে গলে বেইজিং দিল্লি সম্পর্কের কঠিন বরফ। পুনরায় চালু হয় চীনা নাগরিকদের ভিসা, চালু হয় দুদেশের মধ্যে সরাসরি ফ্লাইট যোগাযোগ, প্রশস্ত হয় 2 রাষ্ট্রপ্রধানের একসঙ্গে চলার পথ। কিন্তু এর মধ্যেও আছে অনিশ্চয়তা। ইতিহাস বলছে নতুন এই আশাবাদের ঢেউ শেষ পর্যন্ত সীমান্ত উত্তেজনার কারণে কূটনৈতিক টানাপোড়েনে পরিণত হতে পারে। সীমান্ত বিরোধের কার্যকর সমাধান না হলে থেকে যেতে পারে পারস্পরিক অবিশ্বাস, যা এক অন্তহীন চক্রে আটকে দিতে পারে চীন ভারত সম্পর্ককে। হিমালয়ের 3টি এলাকা নিয়ে চীন ভারতের সীমান্ত বিরোধ এখনো অমীমাংসিত। বিশেষ করে তিব্বতের বৌদ্ধ ধর্মের প্রধান আধ্যাত্মিক নেতা দালাই লামাকে নিয়ে দুদেশের মধ্যে অস্বস্তি আছে। 1959 সালে চীনা অভিযানের মুখে তিব্বত থেকে পালানো দালাই লামাকে আশ্রয় দেয় ভারত, যিনি বর্তমানে হিমাচল প্রদেশের ধর্মশালায় অবস্থান করে প্রবাসী সরকার পরিচালনা করছেন। ফলে অঞ্চলটিতে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না বেইজিং। এছাড়া ভারত, পাকিস্তান ও চীনের ত্রিপক্ষীয় সম্পর্কও বেশ জটিল। বিরোধপূর্ণ লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় অবকাঠামো প্রকল্প নিয়ে আপত্তির জেরে 2020 সালের জুন মাসে রক্তক্ষয়ী সংঘাতে জড়ায় চীন। মারা যায় 20 ভারতীয় সেনা। চীন অবশ্য তাদের হতাহতের সংখ্যা প্রকাশ করেনি। এ ঘটনার জের ধরে শুরু হয় দুদেশের কূটনৈতিক স্থবিরতা, যা চলতি বছর মোদীর চীন সফরের মধ্য দিয়ে অনেকটাই নিরসন হয়েছে। তবে সমস্যা হলো, সীমান্ত নির্ধারণ নিয়ে এখনো সমাধানে পৌঁছাতে পারেনি দুদেশ। তাই আলাপ আলোচনার মাধ্যমে সাময়িক শান্তি আসলেও তা দীর্ঘস্থায়ী হবে কিনা সন্দেহ আছে। এই অবস্থায় তাই কার্যকর সমাধান হতে পারে তৃতীয় পক্ষের মধ্যস্থতা, যদিও দুদেশই বাইরের কাউকে আলোচনার টেবিলে আনতে অনিচ্ছুক। তবে পরিস্থিতি এমন যে তৃতীয় পক্ষ ছাড়া
সম্ভবত এ সীমান্ত ইস্যুর সমাধান সম্ভব নয়। অবশ্য তৃতীয় পক্ষের মাধ্যমে অতীতেও এ সমস্যা সমাধানের চেষ্টা চালানো হয়েছিল। 1962 সালে সীমান্ত সংঘাতের পর ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেলের পিস ফাউন্ডেশন ভারতের নেহরু ও চীনের চৌ এনলাইনের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করেছিলেন, কিন্তু অভিজ্ঞতার অভাবে শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়। কাজেই এবার মধ্যস্থতায় দরকার এমন এক নিরপেক্ষ দেশ যার কোনো সামরিক উচ্চাকাঙ্ক্ষা নেই এবং দুদেশের মানুষের কাছেই গ্রহণযোগ্য। এক্ষেত্রে ভালো অপশন সিঙ্গাপুর। এশিয়ার নতুন জটিল ভূরাজনৈতিক পরিবেশে সবার কাছে বিশ্বাসযোগ্য এ দেশটি চাইলে চেষ্টা চালাতে পারে ভারত চীনের ঐতিহাসিক বিরোধ মেটাতে। তবে এক্ষেত্রে এগিয়ে আসতে হবে চীন ও ভারতকেও। তৃতীয় পক্ষের মধ্যস্থতার কথা ভাবার আগে ভারত ও চীনকেই বিশ্বাস গড়ার জন্য কিছু বাস্তব পদক্ষেপ নিতে হবে। এক্ষেত্রে প্রথম উদ্যোগ নিতে পারে বেইজিং। 1962 সালের যুদ্ধ ভারতীয়দের মনে যেই ক্ষত সৃষ্টি করেছে, পরবর্তীতে সাম্প্রতিক সংঘাত নতুন প্রজন্মের মনে সেই ক্ষত গভীর করেছে। এসবই সরিয়ে তুলতে পারে চীন। এক্ষেত্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে ভারতকে সমর্থন দিতে পারে বেইজিং, যা হয়তো সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাসকে শক্তিশালী করবে। অন্যদিকে চীনের অবিশ্বাস কমাতে দেশটির নাগরিকদের ভিসা পেতে যে বাধা তৈরি করেছে দিল্লি, তা তুলে নিতে পারে, বন্ধ করতে পারে চীনা কোম্পানিকে সন্দেহের চোখে দেখা। কেননা সীমান্ত সমস্যার সমাধান তখনই সম্ভব যখন দুদেশের মানুষ একে অপরকে বিশ্বাস করতে পারবে। তাই দুদেশের নাগরিকদের মধ্যে বিশ্বাস স্থাপন জরুরি। এক্ষেত্রে অবশ্য ট্রাম্পের শুল্ক নীতি আশীর্বাদ হিসেবে ধরা দিয়েছে, যা কাজে লাগাতে হলে প্রতিযোগিতায় না নেমে পারস্পরিক লাভজনক সম্পর্ক গড়ে তুলতে হবে। এতেই কমতে পারে দুদেশের বৈরিতা, মিলতে পারে সীমান্ত সমস্যার সমাধানের পথ। নয়তো আবারও একই পুরনো চক্রে আটকে যেতে পারে চীন ও ভারত। ভারত আর পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ যেন কোনোভাবেই কমছে না। অস্ত্রের যুদ্ধে এখন বিরতি চললেও থেমে নেই বাকযুদ্ধ। দুদিন আগে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর ছিল 88 ঘন্টার ট্রেইলার মাত্র। ভারতের এই চিফ অফ আর্মি স্টাফ এবার পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার সুযোগ খুঁজছেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন, পাকিস্তান যদি আমাদের আরেকটি সুযোগ দেয় তাহলে তাদেরকে আমরা শিক্ষা দিতে চাই যে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কেমন আচরণ করতে হয়। পাকিস্তানকে দোষারোপ করে এই সেনাপ্রধান দাবি করেন, পাকিস্তান সন্ত্রাসীদের মদত দেয়। তিনি যুদ্ধের ইঙ্গিত দিয়ে বলেন, আগের বারের যুদ্ধ মাত্র 88 ঘন্টা স্থায়ী ছিল, এবার কত ঘন্টা হবে তা আমরাও জানি না, মাসব্যাপীও হতে পারে। আমাদের পুরো প্রস্তুতি রয়েছে। এর একদিন পরে ভারতের এই সেনাপ্রধানের কথার জবাবে শঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তার শঙ্কা, সীমান্তে যে কোনো সময় হামলা চালাতে পারে ভারত। তিনি বলেন, ভারতের সেনাপ্রধানের বক্তব্য উড়িয়ে দেওয়ার সুযোগ নেই এবং তারা যে কোনো সময় সীমান্তে হামলা চালাতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে। সামা টিভির একটি অনুষ্ঠানে পাকিস্তানের এই প্রতিরক্ষা মন্ত্রী আরও জানান, পাকিস্তান এখন দুদিক থেকে চাপে পড়তে পারে, একদিকে ভারত, অন্যদিকে আফগানিস্তান। তিনি বলেন, পাকিস্তানে অনুপ্রবেশ ঘটায় আফগানিস্তান, আর এসবের সঙ্গে ভারতও জড়িত। আফগানিস্তান সন্ত্রাসীদের ঘাঁটি বলেও মন্তব্য করেছেন খাজা আসিফ। কয়েকদিন আগে দিল্লির লালকেল্লার কাছে একটি ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পরদিন পাকিস্তানে দুটি আত্মঘাতী বোমা হামলা হয়। এরপর এই দুদেশের মধ্যে আবারও উত্তেজনা বেড়ে যায়। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাকিস্তানে হামলার জন্য ভারতকে দোষারোপ করেন, তবে ভারত বরাবরই দায় অস্বীকার করেছে। এর কয়েক মাস আগে ভারত শাসিত জম্মু কাশ্মীরের পেহেলগামে একটি হামলার ঘটনার পর এই দুদেশের মধ্যে সম্পর্ক বেশ খারাপ হয়ে যায়। ভারত পাকিস্তানে অপারেশন সিঁদুর এবং পাকিস্তান ভারতে অপারেশন বুনিয়ানুম মারসুস পরিচালনা করে। কয়েকদিনের ব্যাপক সংঘর্ষের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুদেশের মধ্যে যুদ্ধবিরতি হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্ক সফরে এলে তাকে গ্রেপ্তার করা হবে বলে আবারও জানিয়েছেন শহরটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি। নির্বাচিত হওয়ার আগেও মামদানি বলেছিলেন নেতানিয়াহুকে গ্রেপ্তার করবেন তিনি। মামদানি এমন সময় এ মন্তব্য করলেন যখন ইসরায়েল সফররত নিউ ইয়র্কের বিদায়ী মেয়র এরিক অ্যাডামস সাক্ষাৎ করেন দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে। একই সঙ্গে নেতানিয়াহুকে মামদানির শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। এরিক অ্যাডামসের সঙ্গে সাক্ষাতের পর ABC 7 সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে যোগ দেন মামদানি
এ সময় নিউ ইয়র্ক শহরকে আন্তর্জাতিক আইনের শহর হিসেবে উল্লেখ করেন তিনি। বলেন, নেতানিয়াহুর বিরুদ্ধে 2024 সালে আইসিসির জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বহাল থাকবে এখানে। ওই পরোয়ানায় নেতানিয়াহুর বিরুদ্ধে গাজার বেসামরিক জনগণের উপর হামলা এবং যুদ্ধের কৌশল হিসেবে খুথাকে ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র বলেন, আমি বারবার বলেছি আমি বিশ্বাস করি এটি আন্তর্জাতিক আইনের শহর। আন্তর্জাতিক আইনের শহর হওয়ার মানে সেই আইনকে রক্ষা করা, আর তার মানে হলো আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা বহাল রাখা, সেটি বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য হোক কিংবা ভ্লাদিমির পুতিনের জন্য। মেয়র নির্বাচনে জয়ের আগে গত অক্টোবর মাসে ফক্স নিউজের দ্য স্টোরি অনুষ্ঠানে মার্থা ম্যাককালামের সঙ্গে আলাপচারিতায় মামদানি বলেছিলেন, আইনত অনুমতি থাকলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করবেন তিনি। ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালানোর অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে বেশ কিছুদিন আগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। মামদানি বলেন, নেতানিয়াহুর গ্রেপ্তার নিশ্চিত করতে কোনো নতুন আইনের আশ্রয় নেওয়ার চেষ্টা করবেন না তিনি। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও সমালোচনা করেন। বলেন, আমি ডোনাল্ড ট্রাম্পের মতো নই। আমি এমন একজন যে বিদ্যমান আইনের মধ্যেই থাকতে চায়। তাই আমি নিজে থেকে কোনো আইন বানাবো না, বরং বিদ্যমান আইনের ভেতরে থেকে সব ধরনের আইনগত সম্ভাবনা খুঁজে দেখব। দীর্ঘ 8 বছর পর হোয়াইট হাউসে পা রেখেছেন সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান। হোয়াইট হাউসে পৌঁছানোর আগের দিনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র সৌদি আরবকে F-35 যুদ্ধ বিমান দেবে। এই যুদ্ধ বিমান কতটা শক্তিশালী, কেন সৌদি আরব এটি পেতে চায় এবং শেষ পর্যন্ত কি ট্রাম্প সৌদিকে এটি দিতে পারবেন? F-35 বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান হিসেবে বিবেচিত। মার্কিন মহাকাশ ও প্রতিরক্ষা নির্মাতা কোম্পানি লকহিড মার্টিন এটি তৈরি করে থাকে। যুদ্ধবিমানটি এমনভাবে ডিজাইন করা যাতে শত্রুপক্ষের কোনো রাডার এটিকে শনাক্ত করতে পারে না, অর্থাৎ এটিকে ঠেকানো প্রায় অসম্ভব। একটি F-35 যুদ্ধবিমানের ওজন ৮,১৬০ কেজি, দাম $৮০ থেকে $১১০ মিলিয়ন। এর দৈর্ঘ্য ১৫.৭ মিটার, প্রস্থ 10.৭ মিটার এবং উচ্চতা 4.4 মিটার। F-35 নির্মাতা কোম্পানি লকহিড মার্টিন এই যুদ্ধবিমানকে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী হিসেবে উল্লেখ করেছেন। বিমানটিতে রয়েছে উন্নত মানের সেন্সর এবং উচ্চ গতির কম্পিউটিং ক্ষমতা। 360 ডিগ্রি ক্যামেরা শুটের মাধ্যমে অনেক বেশি তথ্য সংগ্রহ করে সরাসরি পাইলটকে সরবরাহ করে এই যুদ্ধবিমান। F-35 এর 3টি ভ্যারিয়েন্ট আছে, F-35A, F-35B, F-35C। বিশ্বের সবচেয়ে বেশি F-35 আছে যুক্তরাষ্ট্রে। এছাড়া আরও 19টি দেশে এই যুদ্ধ বিমান রয়েছে। সেগুলো হলো যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি, কানাডা, নেদারল্যান্ডস, নরওয়ে, ডেনমার্ক, জাপান, ইসরায়েল, ফিনল্যান্ড, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, জার্মানি, বেলজিয়াম, পোল্যান্ড, রোমানিয়া, চেক রিপাবলিক, গ্রিস ও সিঙ্গাপুরে। সৌদি আরব বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের অস্ত্রের অন্যতম বড় ক্রেতা, কিন্তু তাদের আজ অবধি F-35 দেয়নি ওয়াশিংটন। তবে ট্রাম্প এবার সৌদি আরবের বহুল আকাঙ্ক্ষিত ঘোষণাটি দিয়েছেন। মধ্যপ্রাচ্যে আরও আধিপত্য বিস্তারের জন্য সৌদি আরব এটি পেতে চায়। এর মাধ্যমে বিমান বাহিনীকে আধুনিকায়ন করতে পারবে সৌদি এবং মধ্যপ্রাচ্যে নিজের অবস্থান আরও শক্তিশালী করতে পারবে। মধ্যপ্রাচ্যে সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের প্রায়ই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গেও দেশটির দ্বন্দ্ব আছে। F-35 পেলে এই দেশগুলোর বিরুদ্ধে ক্ষমতা প্রদর্শনে এগিয়ে থাকবে সৌদি। সৌদি আরবকে F-35 দেওয়ার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের সামনে দুটো বাধা রয়েছে। একটি হলো মার্কিন কংগ্রেস, অন্যটি ইসরায়েল। প্রেসিডেন্ট যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিলেও সেটি প্রত্যাখ্যানের ক্ষমতা রয়েছে মার্কিন কংগ্রেসের। অন্যদিকে সৌদি আরবকে এত শক্তিশালী যুদ্ধবিমান দেওয়ার ঘোষণায় আপত্তি জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের একটি পুরনো প্রতিশ্রুতি রয়েছে। ওই প্রতিশ্রুতি অনুযায়ী সামরিক শক্তিতে ইসরায়েলকে তাদের সম্ভাব্য আঞ্চলিক প্রতিপক্ষের তুলনায় উচ্চতর অবস্থানে রাখার বাধ্যবাধকতা আছে যুক্তরাষ্ট্রের। 1968 সালে প্রেসিডেন্ট লিন্ডন জনসনের সময়ে যুক্তরাষ্ট্র প্রথম এই নীতি গ্রহণ করে। পরে প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান আনুষ্ঠানিকভাবে এই নীতির স্বীকৃতি দেন। 4 দশকের বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে মার্কিন অস্ত্র বিক্রি এই নীতিতে পরিচালিত হয়ে আসছে। তবে ট্রাম্পের কথা, সৌদি আরব একই ধরনের F-35 পাবে যা ইসরায়েলের কাছে আছে। ট্রাম্প রাজনৈতিক ঠিকই, কিন্তু তার আরেক পরিচয় একজন ব্যবসায়ী।
যুক্তরাষ্ট্রে $600 বিলিয়ন বিনিয়োগ করবে সৌদি, সেই সঙ্গে প্রতিটি প্রায় $100 মিলিয়ন মূল্যের 48টি F-35 কিনবে। তাই হয়তো ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের নীতির তোয়াক্কা না করেই সৌদির কাছে শক্তিশালী এই যুদ্ধবিমান বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পাশাপাশি আরও একটি গোপন যুদ্ধ চলছে বলে ইউরোপীয়দের মধ্যে আশঙ্কা আছে। অনেক ইউরোপীয় নেতা সন্দেহ করছেন রাশিয়া তাদের লক্ষ্যবস্তু করছে। সম্প্রতি বেলজিয়ামের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উপরে একটি ড্রোন দেখা যায়। এটি প্রতিহত করতে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি একযোগে এগিয়ে আসতে বাধ্য হয় এবং ব্রাসেলস বিমানবন্দরে কিছুক্ষণের জন্য ফ্লাইট স্থগিত করতে হয়। এর আগে ডেনমার্ক এবং জার্মানির প্রধান বিমানবন্দরগুলোতেও ড্রোনের কারণে ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল। এছাড়া মলদোভায় বিজয়ী দলের নেতা রাশিয়ার বিরুদ্ধে নির্বাচনে ব্যাপক হস্তক্ষেপের অভিযোগ এনেছেন। খুব হিসেব নিকেশ করে এগুলো করা হচ্ছে। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমাদের নাগরিকদের অস্থির করে তুলতে, আমাদের সংকল্প পরীক্ষা করতে, আমাদের ইউরোপীয় ইউনিয়নকে বিভক্ত করতে এবং ইউক্রেনের প্রতি আমাদের সমর্থনকে দুর্বল করতে এসব করা হচ্ছে। সুপরিকল্পিত এবং উদ্দেশ্যমূলক কর্মকাণ্ডকে আমরা হাইব্রিড যুদ্ধ বলতে পারি। হাইব্রিড যুদ্ধ এমনভাবে পরিচালিত হয় যেটাকে সমরবিদরা বলেন অস্পষ্ট কর্মকাণ্ড। অর্থাৎ এটি যুদ্ধ এবং শান্তির মাঝামাঝি একটি পরিস্থিতি, যেখানে আপনি কাউকে দায়ী করতে পারবেন না, কিন্তু এড়িয়ে যাওয়া কঠিন। সাইবার আক্রমণও এক ধরনের হাইব্রিড যুদ্ধ। এছাড়া আন্তর্জাতিক জলসীমাকে নিজের দাবি করে জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা, গুপ্তচর বৃত্তি, বিভ্রান্তিকর তথ্য প্রচার, গুজব ছড়ানো, এগুলো সবই হাইব্রিড যুদ্ধ বলা যায়। কারণ এতে আপনি অন্য দেশের সাথে যুদ্ধ না করেও তাদের জীবনকে কঠিন করে তুলতে পারেন। হাইব্রিড যুদ্ধ নতুন কোনো কৌশল নয়, অনেক দেশ এটি ব্যবহার করে আসছে, কিন্তু সম্প্রতি এটি ব্যাপক হারে ব্যবহার করা হচ্ছে। ড্রোন, ডিপফেক এবং সোশ্যাল মিডিয়ার কারণে এটি মারাত্মক আকার ধারণ করেছে এবং এটি ঠেকানো বেশ কঠিন হয়ে পড়েছে। প্রতিরক্ষা থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ তাদের সাম্প্রতিক এক প্রতিবেদনে 2022 সাল থেকে ইউরোপের গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর আক্রমণ বৃদ্ধির জন্য রাশিয়াকে দায়ী করেছে। প্রশ্ন হলো, এইসব হামলার পেছনে সত্যিই যদি রাশিয়া থাকে, তাহলে ভ্লাদিমির পুতিন এখান থেকে কি অর্জন করতে চাইছেন? তিনি মূলত পশ্চিমা বিশ্বকে বিভক্ত করতে চান, কারণ আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি এবং তারা নেটো জোটের বৃহত্তম সামরিক শক্তি। আমরা জানি যে পুতিন নেটোকে পছন্দ করেন না। রাশিয়ার সীমান্তে তিনি নেটোকে দেখতে চান না। এজন্যই তো ইউক্রেন যুদ্ধ। তাই হয়তো তিনি মিত্রদের বিভক্ত করতে চান। পুতিন এখন ন্যাটোতে ইউরোপের বরাদ্দ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যকে কাজে লাগিয়ে ইউরোপ ও আমেরিকার বন্ধুত্বকে ভাঙতে চাচ্ছেন। আমেরিকা মূলত ইউরোপীয়দের বলছে যে তাদের নিজেদের নিরাপত্তার জন্য নিজেদের আরও দায়িত্বশীল হতে হবে। অর্থাৎ যুদ্ধ লাগলে আমেরিকা তাদের সহযোগিতার জন্য সদা প্রস্তুত থাকবে। এই মানসিকতা থেকে সরে আসতে হবে। সাম্প্রতিক সময়ের উত্তেজনাগুলো ইউরোপীয় ইউনিয়নের দুর্বলতাকে আরও প্রকাশ্যে নিয়ে এসেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা এখন সবচেয়ে বড় নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি। যদিও ইউক্রেনে যুদ্ধের কারণে রাশিয়ার অর্থনীতি ক্রমশ সংকুচিত হয়ে আসছে, এরপরও রাশিয়া তার পূর্ব সীমান্ত এবং আকাশসীমা শক্তিশালী করছে। শত্রুর ড্রোন শনাক্ত এবং ধ্বংস করার জন্য একটি ব্যবস্থাও তারা তৈরি করছে। সরাসরি যুদ্ধ না হলেও হাইব্রিড যুদ্ধের ঝুঁকি কিন্তু কম নয়। হাইব্রিড যুদ্ধের বিপদ হলো কেউ জানবে না কে হামলা করেছে। এই ভেবে যদি কোনো আক্রমণ করা হয় এবং আক্রান্ত দেশটি সামরিক শক্তি ব্যবহার করে প্রতিক্রিয়া জানায়, তখনই এর পরিণতি মারাত্মক হতে পারে। এখানে সবচেয়ে বড় বিপদ হলো ভুল ধারণার বশবর্তী হয়ে যে কোনো সময় সামরিক উত্তেজনা বৃদ্ধি পেতে পারে, পরবর্তীতে যা সরাসরি সামরিক সংঘাতের দিকে মোড় নিতে পারে। রাশিয়া বারবার বলে আসছে যে ইউরোপের প্রতি তাদের আক্রমণাত্মক কোনো পরিকল্পনা নেই, কিন্তু ইউরোপ একটি দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। সেটি যেমন ট্যাঙ্ক এবং ক্ষেপণাস্ত্র নিয়ে প্রতিরক্ষা তৈরি করা হচ্ছে, তেমনি
হাইব্রিড যুদ্ধের মতো অদৃশ্য হুমকির মোকাবেলার জন্য প্রস্তুত হচ্ছে তারা। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।